গুড ইভিনিং। আজকে আমরা সেল সাসপেনশন বানানো শিখব। সেল ওয়াশ আমরা কী জন্য করব, সেল সাসপেনশনের ব্যবহারটা আমরা কোথায় কোথায় করে থাকি, সব কিছুই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে জেনে নেওয়া যাক সেল সাসপেনশন কী। সেল সাসপেনশন ইজ প্রিপেয়ার্ড বাই মিক্সিং এ নন ভলিউম অফ প্যাকড রেড সেল উইথ এ ডাইলুয়েন্ট টু গেট এ রিকোয়ার্ড পার্সেন্টেজ অফ কনসেন্ট্রেটেড সেল। কী বলেছে? সেল সাসপেনশন করার জন্য প্রথমে আমাদের কী বলেছে, নন ভলিউম অফ রেড ব্লাড সেল লাগবে, ডাইলুয়েন্ট দিয়ে আমরা কী পারবো, একটা কনসেন্ট্রেটেড সেল পাবো, যেটাকে আমরা সাসপেনশন বলে থাকি। তো এটা করার জন্য আমাদের একটা ফর্মুলা ফলো করতে হবে, যেটার মাধ্যমে আমরা খুব সহজেই যে কোনো পার্সেন্টেজের সাসপেনশন বানাতে পারবো। তো ভলিউম অফ রেড সেল বাই টোটাল ভলিউম ইন্টু 100, এই ফর্মুলাটার উপর ভিত্তি করে আমরা যে কোনো পার্সেন্টেজের উপর আমরা সাসপেনশন বানাতে পারবো। তো আমাকে যদি বলা হয় যে 1 ml টোটাল ভলিউমের উপর 0.03 মাইক্রোলিটার রেড সেলের উপর 3% সাসপেনশন বানাও, তো আমরা কী করবো, টোটাল ভলিউম কত হচ্ছে আমাদের, এখানে হবে আমাদের টোটাল ভলিউম কত হচ্ছে আমাদের, টোটাল ভলিউম হচ্ছে 1 ml মানে 1000 মাইক্রোলিটার। ভলিউম অফ রেড সেল কত বলেছে আমাকে, 0.03 মাইক্রোলিটার বলেছে, ঠিক আছে। 0.03 ml আর 1 ml ইন্টু 100 করলে আমরা কত পাবো, আমরা পাবো 30 মাইক্রোলিটার রেড সেল আর 970 মাইক্রোলিটার ডাইলুয়েন্ট। এটা দিয়ে আমাদের 3% সাসপেনশন তৈরি হবে 1 ml এর উপর। সেম যদি আমরা 5% বানাই 1 ml এর উপর, তাহলে কী হবে, 5% মানে 50 মাইক্রোলিটার হবে, 0.05 ml মানে 50 মাইক্রোলিটার, তার মানে 1 ml যদি টোটাল ভলিউম হয়ে থাকে তাহলে 50 মাইক্রোলিটার প্লাস 950 মাইক্রোলিটার ডাইলুয়েন্ট স্যালাইন, তাহলে 5% হচ্ছে। সেম এই রুলটাকে ফলো করে 10% যদি আমরা বানাই তাহলে কত হচ্ছে, 0.1 ml মানে 100 মাইক্রোলিটার প্লাস 900 মাইক্রোলিটার ডাইলুয়েন্ট দিয়ে আমরা 10%-এর একটা সাসপেনশন বানাতে পারবো 1 ml টোটাল ভলিউমের উপর। তো সেই সেল সাসপেনশন আমরা আসলে কোথায় ইউজ করি, 3% যে সেল সাসপেনশন আছে সেটা আমরা ইনডিরেক্ট অ্যান্টিগ্লোবুলিন টেস্টে ইউজ করে থাকি, কুমস টেস্টের ক্ষেত্রে ইউজ করে থাকি, এগুলো আমরা পরের ক্লাসে জানবো। 5% যেটা আমাদের সাসপেনশন সেটা আমরা কোথায় ইউজ করে থাকি, 5% সাসপেনশনটা আমরা এবিও যে ব্লাড গ্রুপিং হয়, ব্লাড গ্রুপিংয়ের একটা ক্লাস আমরা আগে করেছি, ফার্দার আরও ক্লাস আছে ব্লাড গ্রুপিংয়ের। তো এবিও গ্রুপিংয়ের একটা হয় টিউব মেথড, একটা হয় স্লাইড মেথড। টিউব মেথডটা আমরা করি 5% সাসপেনশনে, তার সাথে ক্রস ম্যাচিংও আমাদের 5% ইউজ হয়। আর 10% যেটা আছে সেটা স্লাইড মেথড গ্রুপিংয়ে হয় আর এমার্জেন্সি ব্লাড গ্রুপিংয়ের ক্ষেত্রে ইউজ করি। তো সেল সাসপেনশন করার আগে আমাদের সেল ওয়াশ করাটা খুবই জরুরি। তো সেল ওয়াশিং ইজ ডান টু রিমুভ প্লাজমা প্রোটিন। আমরা কী করব, প্লাজমা প্রোটিনগুলোকে মানে যেটা আমাদের রেড সেল আছে সেগুলো থেকে বাদ দেওয়ার জন্য আমরা কী করবো, সেল ওয়াশিং করব। অ্যান্টিবডিজ, কিছু আনওয়ান্টেড অ্যান্টিবডিজ থাকে ব্লাড রেড সেলের সাথে প্লাজমার মধ্যে। মানে আমরা কেন ইউজ করে থাকি, আমরা যে সেল ওয়াশ করবো কেন করবো, যেহেতু আমরা এখান থেকে আনওয়ান্টেড কিছু অ্যান্টিবডিজ বাদ দিচ্ছি, প্রোটিন বাদ দিচ্ছি, সেগুলো অনেক কারণেই অনেক টেস্টের ক্ষেত্রে ফলস পজিটিভ ফলস নেগেটিভ রিয়াকশন দিতে পারে, সেই কারণেই আমরা সেল ওয়াশিং করছি। তো কি টু ইমপ্রুভ টেস্ট অ্যাকুরেসি, যাতে কোনো ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ রিপোর্ট না দেয়, সেই জন্য আমরা সেল ওয়াশিং করব। প্লাজমা প্রোটিন ক্যান রোলেক্স ফরমেশন হুইচ লুকস এগ্লুটিনেশন। প্লাজমাতে যে প্রোটিন থাকে সেটার কারণে একটা রোলেক্স ফরমেশন হয়। তো রোলেক্স ফরমেশনটার কারণে আমাদেরকে মনে হবে যে কোনো রিয়াকশানে যদি এগ্লুটিনেশন না হয় তাহলে আমাদের ফলস পজিটিভ দেখাবে এবং এগ্লুটিনেশন দেখাবে। তো রিপোর্ট কিছু টেস্টের ভুল আসতে পারে, সেক্ষেত্রে আমরা সেল ওয়াশিং করার পর যে আনওয়ান্টেড অ্যান্টিবডি আর প্রোটিনগুলো আমরা বাদ দিচ্ছি, তো সেটা হওয়ার চান্সেসটা কমে যায়। ওয়াশিং প্রিভেন্টস ফলস রিয়াকশন, যেটা বললাম আমি আগের পয়েন্টেই। ফ্রি অ্যান্টিবডি মে নিউট্রালাইজ অ্যান্টিসেরা ফর নেগেটিভ ব্লাড গ্রুপিং। নেগেটিভ ব্লাড গ্রুপিং ক্ষেত্রে কী করতে পারে, নিউট্রালাইজ করে দিতে পারে, ফলে রিয়াকশান দেখা যাবে না, ফলস নেগেটিভ রিপোর্ট আমরা পাবো ব্লাড গ্রুপিংয়ের ক্ষেত্রে। তো এই সমস্ত প্রবলেমগুলো সেল ওয়াশিং যদি না করার আগে আমরা সাসপেনশন বানাই তাহলে এই সমস্ত প্রবলেমগুলো আমাদের দেখা দিতে পারে।